শিক্ষার্থীরা যে যেখানে আসো বাংলা দ্বিতীয় পত্র বই এবং খাতা নিয়ে আমার সামনে চলে আসো। আমি ফরিদপুর অনলাইন স্কুল থেকে, পুলিশ অ্যান্ড হাই স্কুল ফরিদপুর থেকে তোমাদের সামনে ক্লাস নেওয়ার জন্য ক্যামেরার সামনে এসছি। সবাই আসছো? কেমন আছো সবাই? জানি না কেমন করে তোমাদের দিন কাটছে, তবু আশা করি অনেক ভালো থাকবে। তোমরা আসছো তো বই খাতা নিয়ে? তো চলো আমরা পর্দায় দেখি। আমার ঘর আমার স্কুল। হ্যাঁ, আমার ঘরেই আমার স্কুল। আমাকে ঘরে বসে পড়তে হবে, ঠিক আছে? তো আজকের পাঠে স্বাগতম। তোমরা সবাই বই খাতা নিয়ে রেডি হও। আমার পরিচয়, আমি জাহানারা আক্তার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স হাই স্কুল ফরিদপুর। আমি আজকে পড়াবো নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ তৃতীয় অধ্যায়। দেখো, আমরা কিছু ছবি দেখি, ছবি দেখে আমরা অনুমান করব যে আমরা আজকে কি পড়ব, ঠিক আছে? এখানে ছবি আছে মা ও বাবা, মা বাবা। এই যে এখানেও মা ও বাবা, মা বাবা। এখানে ছবি আছে ভাই ও বোন, ভাই বোন। এই ছবিতে আমরা দেখব তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। এইখানে দেখব দুইটা ছেলে দেখতে রাজার মতো। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? রাজার পুত্র, রাজপুত্র, অথবা রাজার কুমার, রাজকুমার। এই যে রাজার কুমার, রাজকুমার। এখানে আমরা দেখব নীল যে আকাশ, নীল আকাশ। এখানে আমরা দেখব রূপকথার কল্পিত রানী, রূপকথার রানী। তাহলে আমরা আজকে কি পড়বো শোনা? কি পড়বো আমরা? আমরা পড়বো বাংলা ব্যাকরণ, সমাস। এখন আমরা সমাসের উদাহরণগুলো এতক্ষণ দেখেছি। এখন আমরা সমাস আজকে যে পড়বো, সেই পড়ার পরে আমরা কি কি শিখবো? সমাস শব্দের অর্থ বলতে পারবো, সমাসের সংজ্ঞা লিখতে পারবো, সমাসের প্রকারভেদ উল্লেখ করতে পারবো। উদাহরণগুলো আমরা দেখলাম মা ও বাবা, মা বাবা, নীল যে আকাশ, নীল আকাশ, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, কাজলের ন্যায় কালো, কাজল কালো, রাজার পুত্র অথবা রাজার কুমার, রাজকুমার, রাজার পুত্র, রাজপুত্র, রাজার কুমারী, রাজকুমারী, শহীদের মিনার, শহীদদের মিনার, শহীদ মিনার, স্মৃতির নিমিত্তে সৌধ, স্মৃতিসৌধ, দানের ক্ষেত, দান ক্ষেত, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, চায়ের বাগান, চা বাগান। এই উদাহরণগুলো আমরা বিশ্লেষণ করে কি করব? সংজ্ঞা তৈরি করব। আসলে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, মিলন, বহুপদকে একপদীকরণ। কি বললাম? সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, বহুপদকে একপদীকরণ। এখানে দেখো মা ও বাবা। এখানে মা ও বাবা আমরা কখনো বলি না, বললে পরে কি হয়? বাক্যটা শ্রুতিমধুর হয় না। এজন্য আমরা কি বলি? মা বাবা। তো এখানে বহুপদকে একপদীকরণ করা হয়েছে, সংক্ষেপ করা হয়েছে, দুইটা শব্দের মিলন করা হয়েছে। তাহলে আমরা কি বলবো? সমাস শব্দের অর্থ সংক্ষেপ,
মিলন আর বহুপদকে একপদীকরণ। এই যে নীল যে আকাশ, নীল আকাশ আমরা নীল আকাশ বলি, নীল যে আকাশ বলি না, শুনতে শ্রুতি মধুর লাগে না। এই জন্য সমাজটাকে শব্দটাকে সংক্ষেপ করতে হয়, এই জন্য শব্দটাকে কয়েকটা শব্দের মিলন করতে হয় এবং এক বহুপদকে এক পদে পরিণত করতে হয়। এর নাম হলো সমাস। তাহলে আমরা সমাসের সংজ্ঞাটা দেখি। হ্যাঁ, সমাসের সংজ্ঞা দেখি। বই খাতা নিয়ে সবাই রেডি? সমাসের সংজ্ঞা দেখো। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তাহলে আমরা কি বলবো? অর্থ সম্বন্ধ আছে এমন শব্দগুলোকে একসঙ্গে যুক্ত হয়ে শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। আবার আমরা অন্যভাবে বলতে পারি পরস্পর সন্নিহিত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়াকে সমাস বলে। ঠিক আছে, এখানে দেখো, বিলাপ ফেরত রাজকুমার সিংহাসনে বসলে, এটা একটা বাক্য। এই পুরা বাক্যটার নাম বেশ বাক্য। এখানে বিলাপ ফেরত একটা শব্দ, রাজকুমার একটা শব্দ ও সিংহাসন একটা শব্দ। তাহলে বিলাপ ফেরত সমাসবদ্ধ পদ, রাজকুমার সমাসবদ্ধ পদ, সিংহাসন সমাসবদ্ধ পদ। এখন আমরা বুঝলাম যে সমাস শব্দের অর্থ কি এবং সমাস কাকে বলে। আর একটা উদাহরণ বিশ্লেষণ করলাম আমরা একটা বাক্য দিয়ে। কি বাক্যটা? বিলাপ ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। এখানে বিলাপ ফেরত হলো সমাসবদ্ধ পদ, সমস্ত পদ। যেমন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। রাজার কুমার, রাজকুমার। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এই তিনটা সমাসবদ্ধ পদ। আচ্ছা, তারপরে পেজে আমরা চলে যাই সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদে সমাস 6 প্রকার। এক হলো দ্বন্দ্ব, 2 দ্বিগু, 3 কর্মদ্বারা, 4 বহুব্রীহি, 5 তৎপুরুষ, 6 অব্যয়ভাব। মনে থাকবে সবার? গুড। আচ্ছা, তাহলে আমরা অন্য কাজে চলে যাই। বই খাতা রেডি? সবাই কাছে আসছো, আমার সামনেই থাকো, আমার পাশেই থাকো। এখন আমরা কাজ করব। খাতায় লেখো সমাস শব্দের অর্থ কি, সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কি কি। নিজের খাতায় লেখো। হ্যাঁ, 3 মিনিট সময় দিলাম। এই 3 মিনিট মধ্যে নিজের খাতায় কাজটা করো। গুড, হয়ে গেছে? থ্যাংক ইউ। আমরা পরবর্তী কাজে চলে যাই। সমাস নির্ণয়ের কৌশল। সমাস আমরা কিভাবে নির্ণয় করব? এখানে দেখো, সমাস যুক্ত পদের প্রথম অংশকে বলা হয় বা প্রথম শব্দকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ বা শব্দকে বলা হয় উত্তরপদ বা পরপদ। মনে থাকবে সবার? সমাসযুক্ত শব্দের প্রথম শব্দটাকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী পদকে বলা হয় পরপদ। এখন দেখো, পূর্বপদ যোগ সংযোজক অব্যয় যোগ পরপদ, এই মিলে সমস্ত পদ। ঠিক আছে? যেমন মাতা ও পিতা, মাতা পিতা। এখানে মাতা ও পিতা মিলে একটা সমাস নিষ্পন্ন পদ হয়েছে। সেই সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। তাহলে সমস্ত পদ কোনটা? এখানে মাতা পিতা। এখন দেখো, ব্যাস বাক্য সমস্যমান পদ সমস্ত পদ। এখন দেখো, বিলাত হতে ফেরত, এটা বেশ বাক্য পুরাটা। বিলাত হতে ফেরত, এই পুরা বাক্যটা, এই শব্দটা পুরাটা হলো বেশ বাক্য। বেশ বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। আর
সমাস গঠনের জন্য যে পদগুলি মিলে সমাস হয় তার প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলা হয়। যেমন বিলাত, এখানে সমস্যমান পদ, হতে সমস্যমান পদ, ফেরত সমস্যমান পদ। আর আমরা যে সমাস নিষ্পন্ন পদ পেয়েছি সেই পদের নাম হলো বিলাত ফেরত, সেটার নাম হলো বিলাত ফেরত সমস্ত পদ। তাহলে বিলাত ফেরত এখানে সমস্ত পদ, আর এখানে বিলাত সমস্যমান পদ, হতে সমস্যমান পদ, আর ফেরত সমস্যমান পদ। তাহলে আমরা বেশ বাক্য, সমাস, সমস্যমান পদ ও সমস্ত পদ সম্পর্কে জানতে পারলাম। এখন দেখো মা ও বাবা, মা বাবা, এখানে কোনটা বেশ বাক্য? থ্যাংক ইউ, পুরা বাক্যটা। এই যে মা ও বাবা মিলে যে বাক্যটা গঠিত হয়েছে সেই বাক্যটাকে বলা হয় বেশ বাক্য। আর আমরা যে শব্দটা পেয়েছি সেটা না সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সে তিন তারের সমাহার, সে তার, সে তার, সে তিন তারের সমাহার। এখানে সে তিন তারের সমাহার, এটা প্রত্যেকটা শব্দ নিয়ে যে বাক্যটা গঠিত হয়েছে সেই বাক্যটার নাম কি? বেশ বাক্য। হ্যাঁ হ্যাঁ, বেশ বাক্য। আর প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে কি বলা হয়? প্রত্যেকটা শব্দকে, পদ বা শব্দকে কি বলা হয়? সমস্যমান পদ। আর সেতারকে বলা হয় সে তিন তারের সমাহার, সমাস নিষ্পন্ন প্রক্রিয়ায় যে পদটা আমরা পেয়েছি সেই পদের নাম কি? সমস্ত পদ। আচ্ছা, বেশ বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। সমস্যমান পদ তাহলে কাকে বলে? সমাসের প্রক্রিয়ায় যেসব পদ নিয়ে সমাস গঠিত হয় তার প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলা হয়। তাহলে এখানে এই যে দেখো চিহ্নিত করে দিছি আমি, এখানে সে তিন, এটাও সমস্যমান পদ, তার, এটাও সমস্যমান পদ, তারের সমাহার, সমাহারও সমস্যমান পদ। এখানে সে তার সমস্ত পদ, এখানে বাবা মা সমস্ত পদ। আচ্ছা, আমরা এখন পরের কাজে চলে যাব। গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আমরা দেখব। সমস্ত পদ, একটু আগে যে বললাম সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদের নাম সমস্ত পদ। যেমন কাজলের নে কালো, কাজল কালো, এখানে কাজল কালো হলো সমস্ত পদ। এবার সমস্যমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অন্তর্ভুক্ত পদগুলোকে সমস্যমান পদ বলে। ওই যেমন বিলাত, ফেরত, রাজা, কুমার, সিংহ, আসন হচ্ছে এক একটি সমস্যমান পদ। এখানে কাজল, আবার ন্যায়, কালো, এইগুলো হলো সমস্যমান পদ। বেশ বাক্য সমস্ত পদকে ভেঙে বিশ্লেষণ করলে বা যে বাক্যাংশ গঠন করা হয়, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ গঠন করা হয় তাকে বলা হয় বেশ বাক্য। বেশ বাক্যের অপর নাম সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এরপরে স্লাইডে আমরা যাই। এখন মূল্যায়ন। এখন আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা আছো তো রেডি? হ্যাঁ, সমাস শব্দের অর্থ কি? সংকেত, মিলন বা বহুপদকে একপদীকরণ। গুড। সমাস কাকে বলে? সমাস কাকে বলে বলো? থ্যাংক ইউ। সমাস কত প্রকার? কি কি? দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি, তৎপুরুষ, কর্মদ্বারায়, অব্যয়ভাব। সিরিয়াল নষ্ট হলে কোনো ব্যাপার না। হ্যাঁ, ধারাবাহিক ভাবে বলতে হবে এমন কোনো কথা নাই, ছয়টা বলতে পারলেই হবে। আচ্ছা, গেল। বেশ বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। সমস্ত পদ কাকে বলে? সমাস নিষ্পন্ন পদটিকে সমস্ত পদ বলে। সমস্যমান পদ সমাস গঠনের প্রক্রিয়া যে যে পদের সমাস হয় তার প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলা হয়।
গুড। এইবার আমরা দেখি আমরা বাড়ির কাজ দিয়ে গেলাম। আমি আগামী দিন আবার আসবো তোমাদের সামনে, তোমরা আমার সাথেই থাকো। বাড়ির কাজ, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ওই যে আমরা পড়লাম সমাস কি করে, শব্দকে সংক্ষিপ্ত করে, মিলন ঘটায়, বহুপদকে একপদীকরণ করে, হ্যাঁ, ভাষার শ্রুতি মাধুর্য বৃদ্ধি করে, হ্যাঁ, ভাষাকে সংক্ষিপ্ত করে, এগুলো সুন্দর করে সাজে কালকে অথবা যেদিন আমি আসবো অনলাইন ক্লাসে সেদিন আমি দেখবো। ঠিক আছে, বাড়ির কাজ এটা করে নিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে, আজকের পাঠটিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো, বাড়ির সবাইকে নিয়ে। থ্যাংক ইউ।